আসসালামু আলাইকুম, আমি রকিবুল ইসলাম। পরিমাণগত রসায়নের ধারাবাহিক আলোচনার পর আমি তোমাদের সামনে আজকে এই অধ্যায়ের কিছু সিকিউ নিয়ে আলোচনা করব। যে সিকিউগুলো আলোচনার মাধ্যমে তুমি এই চ্যাপ্টারে একটা সিকিউ সম্পর্কে ধারণা পাবা এবং বোর্ড এক্সামে বলো আর কলেজের পরীক্ষাগুলোতে বলো মোটামুটি এই টাইপের সিকিউগুলোই পরীক্ষায় এসে থাকে। তো খেয়াল করো, আমি তোমাদের সামনে প্রথমে একটা সিকিউ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে কি, যে তিনটা পাত্র দেওয়া আছে, একটা পাত্রে নাইট্রিক অ্যাসিড, একটা পাত্রে এক অম্লীয় ক্ষার আর একটা কি দ্বিক্ষারকীয় অ্যাসিড। তো প্রশ্ন ছিল, এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্ন ছিল হচ্ছে কি, গ নাম্বারটা, যে 1 নং দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত। দেখো সলিউশন, ppm বলতে আমরা কি বুঝি, মিলিগ্রাম পার লিটার না? এখন দ্রবণের ঘনমাত্রা বলতে কোনটা বোঝায়, মোল পার লিটার। তার মানে কি, মোল পার লিটার থেকে ppm মানে কি মিলিগ্রাম পার লিটারে আমরা কনভার্ট করব। এবং ppm এর আলোচনার সময় আমি তোমাদেরকে বলছিলাম যে ppmটা হবে কি, মোলারিটির সাথে তুমি যখন আণবিক ভর গুণ করবা তাহলে সেটা হয়ে যায় গ্রাম পার লিটার। এরপর এটার সাথে যদি 10 কিউব গুণ করো তাহলে হবে কি মিলিগ্রাম পার লিটার। তার মানে কি, কোনো দ্রবণের সরাসরি S থাকলে তো এই অ্যাসের সাথে m গুণ করবা, 10 কিউব গুণ করলে সরাসরি সেটা কি ppm চলে আসবে। তো আমরা সরাসরি করবো না, যেহেতু সিকিউ, এটা একটু ভেঙে ভেঙে করব। তো খেয়াল করে দেওয়া আছে কি, যে S ইকুয়াল 0.2 মোলার, দ্যাট মিনস কত, 0.2 মোল পার লিটার। তাহলে আমরা প্রথমে কি করব, এই 0.2কে 2 এর সাথে ওই যে আণবিক ভর গুণ করব। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত, 63, হয়ে গেল কি মিলিগ্রাম পার লিটার, সরি গ্রাম পার লিটার। এরপরে 0.2 ইন্টু 63 এর সাথে 10 কিউব গুণ করলে হয়ে যাবে কি মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা হয় 126 ইন্টু 10 কিউব, অর্থাৎ 12.6 ইন্টু 10 কিউব ppm। এটাই হচ্ছে আমার আনসার। এখন আমরা চলে যাই যে পরের কোয়েশ্চেনটাতে, যে 2 এবং 3 নং মিশ্রণের দ্রবণকে 1 নং দ্বারা প্রশমিত করা সম্ভব কিনা। তো দেখো 2 নং মিশ্রণে কি আছে, একটা এক অম্লীয় ক্ষার। এক অম্লীয় ক্ষার বলতে কি বোঝায়, যেই ক্ষারের অম্লত্ব 1, আমরা জানি কি ক্ষারের ক্ষেত্রে অম্লত্ব যার তুল্য সংখ্যা তা, আর ক্ষারের তুল্য সংখ্যা বলতে কি বোঝায়, তার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোক্সিল আয়ন সংখ্যা। তাহলে সেক্ষেত্রে বলা যায় কি, এক অম্লীয় ক্ষার মানে তার OH সংখ্যা একটা। তাহলে তুমি যে কোনো OH সংখ্যা বিশিষ্ট একটা OH সংখ্যা বিশিষ্ট ক্ষারই ধরতে পারো। তাহলে আমরা ম্যাথ করার সুবিধার্থে এটা ধরে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা বলা আছে কি দ্বিক্ষারকীয় অ্যাসিড, তার মানে অ্যাসিডকে ইন্ডিকেট করতেছে, সেই অ্যাসিডের ক্ষারকত্ব কত, 2, অর্থাৎ যেই অ্যাসিডের ক্ষারকত্ব 2 তার মানে তার তুল্য সংখ্যা 2, অর্থাৎ সেই অ্যাসিডের হাইড্রোজেন সংখ্যা 2টা। তাহলে দ্বিক্ষারকীয় অ্যাসিড বলতে বুঝবো আমরা 2টা হাইড্রোজেন বিশিষ্ট একটা অ্যাসিড। তাহলে আমরা এটা ধরে নিলাম সালফিউরিক অ্যাসিড। তাহলে তার মানে কি, এটা মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড বা OH, একটা OH যুক্ত যে কোনো ক্ষারকে বোঝাবে, আর 2টা হাইড্রোজেন বিশিষ্ট যে কোনো অ্যাসিডকে বোঝাবে। তাহলে এইটা আমরা ধরে নিয়ে তারপর কি বাকি ম্যাথটা করব। তো খেয়াল করো, আমরা ধরে নিলাম শুরুতে সলিউশন, যে ধরি এক অম্লীয় ক্ষার, কি সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্বিক্ষারকীয় অ্যাসিড সালফিউরিক অ্যাসিড H2SO4। তুমি চাইলে এখানে অক্সালিক অ্যাসিডও ধরতে পারো। তাহলে এই দুইটাকে আমি প্রথমে কি করব, এটার মিশ্রণ বলছে না, তাহলে এই দুইটাকে মিশ্রিত করব। করার পর কি পাই, সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি। সোডিয়াম 2টা, তাহলে এখানে হবে 2, তাহলে OH 2টা হয়ে যাবে, পানি হবে 2। তার মানে কি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিড দ্বারা পূর্ণ প্রশমিত হচ্ছে এখানে। এখন টাইট্রেশন একটা সূত্র আমরা জানি, সেটা কি, যে VASA ইকুয়াল টু কি VBSB। ধরো একটা অ্যাসিড আর একটা বেস প্রশমিত হয়ে কি তৈরি করে, সল্ট আর ওয়াটার। তাহলে রিঅ্যাকশন কালে অ্যাসিড এবং ক্ষারের সমতা হলে
ধরে নিলাম অ্যাসিডের সক্রিয় মূল সংখ্যা A, ক্ষারের সক্রিয় মূল সংখ্যা কি B। তাহলে আমরা বলছিলাম টাইট্রেশন সূত্রে ক্ষারের সক্রিয় মূল সংখ্যাটা অ্যাসিডের সাথে গুণ হবে, আর অ্যাসিডের সক্রিয় মূল সংখ্যাটা কি ক্ষারের সাথে গুণ হবে। তাহলে এই যে A, B আর A, এইটা হচ্ছে কি অ্যাসিডের সহকৃত মূল সংখ্যা হচ্ছে ক্ষারের সাথে গুণ, আর ক্ষারের সহকৃত মূল সংখ্যাটা কি অ্যাসিডের সাথে গুণ হবে। গুণ করার পর আমরা পাচ্ছি কি যে মানে কি B ইন্টু অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু অ্যাসিডের আয়তন ইকুয়াল টু কি ক্ষারের ঘনমাত্রা ইন্টু ক্ষারের আয়তন। তাহলে এই দুইটা যদি বাম পক্ষ ডান পক্ষে ইকুয়াল হয় তাহলে বলা যায় কি এটা পূর্ণ প্রশমন। তা আমরা এই প্রশমন তো হচ্ছে কি না 1 আর 2 এটা আমরা এই কনসেপ্টের আলোকে করতে পারি। আমি তোমাদেরকে এই ম্যাথটা করানোর সময় প্রিভিয়াস ক্লাসে 2টা নিয়ম দেখাইছিলাম, তো আজকে আমি একটা নিয়মই সলিউশনটা করে দেখাবো, বাকি নিয়মটা দেখার জন্য তুমি প্রিভিয়াস ক্লাসটা দেখতে পারো। তো লক্ষ্য করো আমরা টাইট্রেশন ফর্মুলা দিয়ে কাজটা করব, যে অ্যাসিডের এই অংশটুকু আর ক্ষারের এই অংশটুকু যদি ইকুয়াল হয় তাইলে আমরা ধরে নেব কি এরা পূর্ণ প্রশমন। ইকুয়াল না হলে যেটা বেশি থাকবে মিশ্রণের প্রকৃতি হচ্ছে তার। তাহলে লক্ষ্য করো এই ভি আর এস এর গুণফলটাকে আবার কি মূল সংখ্যা বলে না, তাহলে মূলত আমরা মূল সংখ্যা বের করব। তাইলে আমরা প্রথমে অ্যাসিডের মূল সংখ্যা বের করি, NH2SO4 ইকুয়াল টু কি হবে এই যে SH2SO4 ইন্টু হচ্ছে VH2SO4 ইন্টু কত এই যে ক্ষারের সহকৃত মূল সংখ্যাটা গুণ করে দিব। তাহলে আমার ওই যে বাম পক্ষ বের করা হবে। তো দেখো প্রশ্নের মধ্যে তোমার কি অ্যাসিডের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 200 ml আর ঘনমাত্রা দেওয়া আছে কি 0.3 মোলার। তাহলে আমরা পাই কি ঘনমাত্রা 0.3, আয়তন 200 ml মানে কত 0.2 ইন্টু কত 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, দ্যাট মিনস 0.12 মোল। এরপরে আমরা আসি যে N of সোডিয়াম হাইড্রোক্সাইড, S of সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু কি V of সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু 1। এক্ষেত্রে তুমি চাইলে শুরুতে এই কথাটা লিখে নিতে পারো যে পূর্ণ প্রশমনের শর্তানুযায়ী কি যে V of H2SO4 ইন্টু কি S of H2SO4 ইকুয়াল টু V of সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু কি S of সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই 2 এটার সাথে গুণ আর এটা কি 1। তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ জাস্ট কি এখানে মিলাবো। তাহলে এইটার প্রশ্নে এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.3 মোলার, এটার আয়তন দেওয়া আছে 300 ml, দ্যাট মিনস কত 0.3 ইন্টু কত 1, তাহলে পাইলাম কত 0.09 মোল। তাহলে দেখতে পাচ্ছি কি যে এখানে তোমার অ্যাসিডের মোল সংখ্যাটা ক্ষারের চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে মানে কি N of সোডিয়াম হাইড্রোক্সাইড লেস দেন কি N of H2SO4। তাহলে অবশিষ্ট মোল সংখ্যা কত হবে, অবশিষ্ট N of H2SO4 কত হয় 1.12 মাইনাস কত 0.09 মোল। তাহলে এটা দাঁড়ায় 0.03 মোল। তার মানে কি যে এই মিশ্রণে এই অ্যাসিড এবং ক্ষার প্রদত্ত ভ্যালু অনুযায়ী পূর্ণ প্রশমিত হয় নাই, সালফিউরিক অ্যাসিড 0.03 মোল অবশিষ্ট আছে। তাহলে তোমাকে বলছে যে কোয়েশ্চেনের মধ্যে যে এই দুইটার মিশ্রণে যদি তুমি কি 1 নং দেখো 1 নংয়ে কিন্তু পুনরায় একটা নাইট্রিক অ্যাসিড আছে, তাহলে দ্বারা পূর্ণ প্রশমিত সম্ভব কিনা দেখো। এটা অলরেডি অ্যাসিডীয় হয়ে গেল, আমরা পাইলাম, ঠিক আছে। এখন তুমি যদি এখানে আবার পুনরায় একটা অ্যাসিড যোগ করো তাহলে অ্যাসিডের ঘনমাত্রা বা মোল সংখ্যাই বাড়বে, বিপরীত ক্রমে প্রশমিত হওয়ার সুযোগ নাই। যদি এখানে একটা ক্ষার যোগ করা হয়তো 0.03 মোল মানের তাহলে মিশ্রণটা পূর্ণ প্রশমিত হইতো। তো কিন্তু তুমি যখন একটা নাইট্রিক অ্যাসিড পুনরায় যোগ করবা যে N of HNO3 S of HNO3 যোগ কত ইন্টু কত V of HNO3, তাহলে এই মূল সংখ্যাটা কেবল এইটার সাথেই কি যোগ হবে, পূর্ণ প্রশমিত হওয়ার সুযোগ নাই। তাহলে কি লিখবা যে এটা দেওয়া ছিল 0.2 মোলার আর এটা কত 50 ml 0.05 মোলার, দ্যাট মিনস কত 0.01 মোল।
তাহলে আমরা বলতে পারি কি যে তোমার মিশ্রণে অ্যাসিডের মোল সংখ্যা .03 তো আছেই, আবার পুনরায় 0.01 মোল যোগ হয়েছে, তাহলে কত দাঁড়ায় 0.04 মোল। তার মানে পূর্ণ প্রশমিত হবে না, বরং অ্যাসিডের মোল সংখ্যা বা ঘনমাত্রা বৃদ্ধি পাবে। এই ছিল এটার আনসার। এরপরে আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। খেয়াল করো যে এখানে দেখো পাত্র এ আর পাত্র বি, দুইটা পাত্র দেওয়া আছে। এখানে 8% অক্সালিক অ্যাসিড আছে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত, আর 500 ml দ্রবণ আছে। আর আরেকটা পাত্রে দেওয়া আছে সেন্টিমোলার 250 ml পটাশিয়াম। তাহলে আমার প্রশ্নে কি বলছে যে গ নাম্বার প্রশ্নে এ পাত্রে কতটুকু পানি যোগ করা হলে তা সেমিমোলারে পরিণত হবে। দেখো এখানে অক্সালিক অ্যাসিডের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তা আমরা বলছি কি শতকরা একক কিন্তু ঘনমাত্রার একটা প্রকাশক, তাহলে এটা কিন্তু একটা ইনডিরেক্ট ঘনমাত্রা। তাহলে প্রথম কাজ হচ্ছে এই 8% অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা বের করব। তাহলে সলিউশনে চলে যাই যে S of oxalic acid H2C2O4 ইকুয়াল টু কি হবে, আমরা দেখছিলাম যে শতকরা পার্সেন্টেজের জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করছিলাম 10x/m, এটাও ইউজ করতে পারো, অথবা 1000 W/mv এটাও ইউজ করতে পারো। এক্ষেত্রে পার্সেন্টেজের জন্য পার্সেন্টেজ ধরো 8% দেওয়া আছে, এই কথার অর্থ কি যে 100 ml এ 8 গ্রাম আছে, তাহলে এই গ্রামটা হচ্ছে ডব্লিউর মান, এই এমএলটা হচ্ছে কি আমার ভি এর মান। এখানে যদিও প্রশ্নে 500 ml দেওয়া আছে, কিন্তু 8%-এর জন্য আয়তন অলওয়েজ কত 100। যত আয়তনই দেওয়া থাকুক না কেন, তোমার যখন তুমি এই ফরম্যাটে বের করবা তখন কি তোমার ফর্মুলাটা হচ্ছে 1000 W/mv, ভি অলওয়েজ 100 ধরতে হবে, এটা অলওয়েজ 100। এইভাবে যদি করো তাহলে এইভাবে করা যাবে। আর ফর্মুলা যদি বসাই দাও 10x/m এই ফর্মুলা, তাহলে সরাসরি শতকরা মানটা বসাই দিবা। তো আমি ধরো প্রথম নিয়মটাই করলাম যে 10x/m, তাহলে 10 ইন্টু হচ্ছে 8 ডিভাইডেড বাই অক্সালিক অ্যাসিডের আণবিক ভর m কত, এইচ হচ্ছে 2, কারণ 24 26 আর হচ্ছে 64, তাহলে হবে 90। তাহলে আমরা দেখি এটার আণবিক ভর কত আসে, সরি এটার মোলারিটি কত আসে, 80 ডিভাইড বাই 90, তাহলে কত আসবে 0.89 মোলার। তাহলে আমরা পাচ্ছি কি এই দ্রবণে, এ পাত্রের দ্রবণে এই 8%-এর মোলারিটি হচ্ছে 0.89 মোলার। তাহলে আমার মোলারিটি আছে, পাশাপাশি কি আয়তন দেওয়া আছে, তাহলে এই মোলারিটিটাকে আমি এখন S1 ধরবো 0.89 মোলার। এই আয়তনটাকে ধরবো আমরা V1 কত 500 ml, তাহলে এটাকে আমরা লিটারে নিয়ে যাব 0.5 লিটার। এখন এটাকে আমার কিসে কনভার্ট করতে বলছে, সেমি মোলারে। খেয়াল করো, তাহলে আমরা এটা ধরতে পারি 0.5 মোলার। তাহলে আমার বের করতে হবে কি V2 ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা বলতে পারি কি যে V1 S1 ইকুয়াল টু V2 S2। তার মানে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা যদি চেঞ্জ হয়ে যায় এটাকে আমরা লঘুকরণ ফর্মুলা বলি, পাশাপাশি টাইট্রেশন ফর্মুলা বলতে পারি। তাহলে আমরা এই লঘুকরণ ফর্মুলা দ্বারা বের করব যে পরিবর্তিত আয়তন V2 কত হবে V1 S1 ডিভাইড বাই S2। তাহলে V1 আসতেছে কত তোমার 0.5 লিটার, S1 0.89 আর V2 S2 কত 0.5, এটা কাটা, দ্যাট মিন্স কত 0.89 লিটার। তাহলে দেখো আমার মিশ্রণের শুরুতে মানে কি সেমিমোলারে পরিণত করার আগে এই ঘনমাত্রার জন্য আয়তন ছিল কত 0.5 লিটার, সেমিমোলারে যাওয়ার পরে আয়তন কতটুকু হয়ে গেছে 0.89, আয়তন বেড়ে গেছে। তা বেড়ে যাওয়া অংশটুকু কীভাবে বাড়বে, পানি যোগ করে। তাহলে আমরা বলতে পারি কি যে পানি যোগ করতে হবে, সুতরাং পানি যোগ করতে হবে। .89 মাইনাস হচ্ছে 0.5 লিটার, কত হবে 0.39 লিটার। এটাই হচ্ছে আমার আনসার, বা এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো 390 মিলিলিটার। আশা করি প্রথম কোয়েশ্চেনটা তুমি বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাই ঘ নাম্বার কোয়েশ্চেনটা, বলছে এ আর বি পাত্রের মিশ্রণের পিএইচ কত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দেখো এ পাত্রের ঘনমাত্রা আয়তন দেওয়া আছে,
বি পাত্রের ঘনমাত্রা আয়তন দুইটাই দেওয়া আছে। তো যখন ঘনমাত্রা আয়তন দেওয়া থাকবে, মিশ্রণ সাধারণত মিশ্রণটা কি অ্যাসিড আর ক্ষারের মিশ্রণ, তাহলে এটা কি একটা প্রশমন বিক্রিয়া, পূর্ণ প্রশমিত হতে পারে আবার নাও হতে পারে। এটা আগে আমাকে টেস্ট করতে হবে যেটা পূর্ণ প্রশমিত অবস্থায় আছে নাকি নাই। যদি পূর্ণ প্রশমিত অবস্থায় থাকে তাহলে পিএইচ হবে 7, আর যদি পূর্ণ প্রশমিত না হয় তার মানে হয় অ্যাসিডীয় হবে, না হলে কি ক্ষারীয় হবে। তো অ্যাসিডীয়র জন্য যে মূল সংখ্যাটা পাবো সেটা দিয়ে আমরা পিএইচ বের করবো, আর ক্ষারীয় হলে ক্ষারের জন্য পিএইচ বের করব। তো লক্ষ্য করো যে আমরা প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে মিশ্রিত করব। ঘ অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সালেট, আর হচ্ছে কি পানি। তাহলে পটাশিয়াম 2টা, তাহলে পানিও কয়টা 2টা। তাহলে আমরা বলতে পারি কি যে N অফ অক্সালিক অ্যাসিড H2C2O4 কি S অফ H2C2O4 ইন্টু কি V অফ H2C2O4 ইন্টু কি এই যে বলছিলাম ক্ষারের সহগটা এটার সাথে গুণ হবে। তাহলে আমরা গতে S অফ H2SO4 কি বের করছিলাম 0.89, আয়তন দেওয়া আছে 500 ml, দ্যাট মিনস কত 0.5 লিটার ইন্টু 2, তাহলে হবে কত 0.89 মোল। এরপরে N অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড S অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড B অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন্টু কত এই যে অ্যাসিডের সহকৃত মূল সংখ্যা 1। তাহলে আমরা দেখতে পাই যে লক্ষ্য করো যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত সেন্টিমোলার, আর হচ্ছে কি 250 ml দেওয়া আছে। তাহলে এস এর মান হচ্ছে সেন্টিমোলার মানে কত 0.01, আর আয়তন 250 মানে 0.25 ইন্টু 1, তাহলে কত হবে 0.025 মোল। তাহলে 0.89 এর তুলনায় পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা খুবই কম। তাহলে কি যেহেতু আমরা বলতে পারি কি যে N অফ অক্সালিক অ্যাসিড H2C2O4 গ্রেটার দেন কি N অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং বলতে পারি যে মিশ্রণটি কি অম্লীয়। তাহলে অম্লীয় অংশে যেটা বেশি থাকবে মূলত তার জন্যই কি মিশ্রণটা অম্লীয় প্রকৃতির হয়। এখন এই যতটুকু বেশি থাকবে পিএইচ বের করা মানে হচ্ছে ওই বেশি অংশটুকুর পিএইচ বের করা। কারণ কি যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের এই পরিমাণ মোলের সাথে অ্যাসিডের অক্সালিক অ্যাসিডের এই পরিমাণ মোল প্রশমিত হয়ে বাকিটুকু অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট অংশটুকুই আমরা কি করব জন্য আমরা কি পিএইচ বের করব। তাহলে বলতে পারি কি যে অতএব N অফ অবশিষ্ট N অফ H2C2O4 ইকুয়াল কত 0.89 মাইনাস 0.0025 মোল। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে 0.89 মাইনাস 0.0025 0.8875 মোল। তাহলে এটা হচ্ছে অবশিষ্ট। তাহলে আমার পিএইচ বের করার জন্য এই অবশিষ্ট অংশের ঘনমাত্রা লাগবে। তাহলে এখানে ঘনমাত্রা বের করার জন্য আমরা কোনটা অ্যাপ্লাই করব, যেই অংশটা অবশিষ্ট থাকবে সেই অংশটার ফর্মুলাটাই আবার পুনরায় অ্যাপ্লাই করব। যদি ক্ষারটা অবশিষ্ট থাকতো তাহলে ক্ষারের মূল সংখ্যার ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আর যেহেতু অ্যাসিডটা আছে তাহলে অ্যাসিডের মূল সংখ্যাটাও অ্যাপ্লাই করব। তাহলে অতএব আমরা বলতে পারি কি যে N অফ H2C2O4 ইকুয়াল টু S অফ H2C2O4। তবে যেহেতু এটা এই অবশিষ্ট অংশটা মিশ্রিত অবস্থায় তাহলে আমার আয়তনটা কোনটা নিতে হবে V টোটাল ইন্টু হচ্ছে 2। এখানে একটু খেয়াল রাখতে হবে আয়তনটা কি নিতে হবে V টোটাল মানে কি মোট আয়তন নিতে হবে। তাহলে আমরা S অফ H2C2O4 N অফ H2C2O4 2 ইন্টু V টোটাল, তাহলে আমার N অবশিষ্ট কত 0.8875 ডিভাইড বাই 2 ইন্টু টোটাল আয়তন কত 500 আর হচ্ছে 250 750, দ্যাট মিনস কত 0.75। তাহলে মোলারিটি আসতেছে 0.592 মোলার, অর্থাৎ
এখানে দেখো এই অবশিষ্ট মোল সংখ্যা, অক্সালিক অ্যাসিডের অবশিষ্ট মোল সংখ্যার ঘনমাত্রা আসতেছে কত? 0.592 মোলার। এখন এই অংশ দিয়ে আমরা এখন কি বের করব? মিশ্রণের পিএইচ। তাহলে পিএইচ কত হয় খেয়াল করো, যে পিএইচ ইকুয়াল টু আমরা জানি ঋণাত্মক লগারিদম অফ হাইড্রোজেনের ঘনমাত্রা। তার মানে হাইড্রোজেনের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমের মান। তাহলে লক্ষ্য করো এখানে অক্সালিক অ্যাসিড H2C2O4 কে ভাঙাইলে আমরা কয়টা H2SO4 পাই? দুইটা H+ পাই, আর C2O4 2- একটা। তাহলে এটার ঘনমাত্রা যদি হয় C, তাহলে এটা কত হবে? 2C, ঠিক কি না? তাহলে আমার H+ এর ঘনমাত্রা হবে 2C, দ্যাট মিনস 2 গুণ করতে হবে 0.592, আনসার আসতেছে -0.073। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে এই ছিল হচ্ছে কি তোমার এই 1 এবং 2 নং মিশ্রণের পিএইচ এর মান। তাহলে আমরা বুঝলাম কি, যে যদি কোনো একটা মিশ্রণের পিএইচ বের করতে বলে তাহলে তোমাকে আগে কী করতে হবে? মিশ্রণের প্রকৃতি বের করবা। তাহলে যেটা প্রকৃতিতে যেটা বেশি থাকবে সেই অংশের অবশিষ্ট মোল সংখ্যা বের করে তার ঘনমাত্রা নির্ণয়ের মাধ্যমে পিএইচ বের করতে হয়। তো আশা করি এই টাইপের ম্যাথগুলো তুমি বুঝে থাকলে এই রিলেটেবল যত সিকিউ আছে তুমি পারবা। পরবর্তী ক্লাসে আমি আরও কিছু সিকিউ দেখাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।